আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সৈয়দা সাদিয়া বেনাজির। প্রত্যেকটি মানুষকে স্বাবলম্বী করতে সরকার নানামুখী উদ্যোগ নিয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, তরুণ সমাজকে চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে। নিজ নির্বাচনী এলাকার সব জমি সমবায়ের মাধ্যমে চাষের ব্যবস্থা করা হবে বলেও জানান প্রধানমন্ত্রী। টুঙ্গিপাড়ার মতো সারা দেশেই সমবায়ের মাধ্যমে কৃষি উৎপাদন বাড়ানোর ধারণা ছড়িয়ে দিতে সবার প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রুহুল আমিনের ক্যামেরায় টুঙ্গিপাড়া থেকে আরো জানাচ্ছেন রুহুল আমিন তুহিন। জায়গা আছে, 1 ইঞ্চি জায়গার জন্য খালি না থাকে, যে যা পারেন উৎপাদন করেন। শুধু বক্তব্যই নয়, গণভবনে নিজে গড়ে তুলেছেন এক খামার বাড়ি। সামনে থেকে নেতৃত্ব দিয়ে যে কোনো উদ্যোগে পথ দেখান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবার উদ্যোগ নিয়েছেন সমবায় ভিত্তিক কৃষির, আর সেখানেও পথ প্রদর্শক তিনি নিজে। নিজের পৈতৃক জমি ও প্রতিবেশীদের জমি নিয়ে শুরু করেছেন সমবায় ভিত্তিক কৃষি চাষ। আমার বাড়ি আমার খামারের একটা সমবায় আমি সমিতি করে রেখেছি। আমি সেখানে উপদেষ্টা, এবং আমাদের জমি থেকে 9 বিঘা জমিও সেখানে দেওয়া আছে। যার যার জমি যেখানে যেখানে ছিল সেই জমির অনুপাতে তাকে সে টাকার ভাগ দেওয়া হলো। আমি আমার ভাগে 1 লাখ টাকা পেয়েছি। দাড়িয়ারকুল আমার বাড়ি আমার খামার প্রকল্পের উপদেষ্টা হিসেবে সমবায় সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যে কোনো উদ্যোগ নিজে করে দেখাতে হয় জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, দেশকে স্বাবলম্বী করতে বহুমুখী উদ্যোগ নেওয়া হয়েছে। নিজ নিজ এলাকায় আমার বাড়ি আমার খামার প্রকল্প বাস্তবায়নে নেতাকর্মীদের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। ক্ষুদ্র ঋণের টাকা নিয়ে অতিমাত্রায় সুদ দিতে হবে, সেটা দিতে হবে না, বরং আমরা এই সময়ের মাধ্যমে প্রত্যেকটা পরিবারকে যে সহযোগিতা করব, সেটা থেকে যে উৎপাদন হবে, সেই উৎপাদন থেকে কেউ যদি 100 টাকা জমাতে পারে, তাহলে সরকারের কাছ থেকে আরও 100 টাকা দেওয়া হবে 2 বছরের জন্য। প্রত্যেকটা পরিবার যেন স্বাবলম্বী হয় এবং দারিদ্র্য থেকে মুক্তি পায়, সেটা লক্ষ্য রেখেই এই ক্ষুদ্র সঞ্চয়ের এই পরিকল্পনা আমি নেই এবং সেটা আমরা বাস্তবায়ন শুরু করি। পেনশন স্কিমে সবাইকে অন্তর্ভুক্ত হওয়ার তাগিদ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, শুধু বর্তমান নয়, এতে ভবিষ্যৎও সুরক্ষিত করছে সরকার। এই পেনশন স্কিমে যোগ দিলে আর ভাতার উপরে ধীরে ধীরে ভাতার উপরে নির্ভরশীল থাকতে হবে না, ধীরে ধীরে তার নিজের পায়ে দাঁড়াতে পারবে, একটা মর্যাদা নিয়ে সমাজে বাঁচতে পারবে। সেই জন্য এই বিশেষ ব্যবস্থাটা আমি করে দিচ্ছি এবং আমার মনে করি আমাদের রাজনৈতিক নেতাকর্মীদের এতে এই পেনশন স্কিমে যদি সে পয়সা জমাতে শুরু করেন, তাহলে ভবিষ্যতে আর কষ্ট পেতে হবে না। সেটা হলো বাস্তবতা। তাছাড়া নিজেরা যারা ব্যবসা বাণিজ্য করবেন। পরে সমিতির সদস্যদের মধ্যে কৃষি উপকরণ ও তাদের সন্তানদের শিক্ষা সহায়তা দেন প্রধানমন্ত্রী। এর আগে টুঙ্গিপাড়ায় পৌঁছে পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান শেখ হাসিনা। পরে পরিবারের সদস্যদের নিয়ে 1975-এর 15ই আগস্টের শহীদদের জন্য দোয়া করেন তিনি। রুহুল আমিন তুহিন, আরটিভি, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ। ক্রমে উত্তাপ বাড়ছে নিত্যপণ্যের বাজারে। সপ্তাহের ব্যবধানে প্রায় 30 টাকা বেড়ে ব্রয়লার মুরগির দাম উঠেছে 220 টাকায়, আর 40 টাকা বেড়ে সোনালিকা মুরগি বিক্রি হচ্ছে 420 টাকা পর্যন্ত। ডজনে 20 টাকা বেড়ে বাজারে বাদামি ডিম বিক্রি হচ্ছে 140 টাকায়। বেশ খানিকটা বেড়েছে সবজির দামও। 40 টাকা বেড়ে বেগুনের দাম উঠেছে 100 টাকা। বিস্তারিত সেলিম মালিকের রিপোর্টে। প্রায় মাসব্যাপী খরার পর গেল কয়েকদিনের বৃষ্টি প্রকৃতিতে এনেছে স্বস্তি। তবে প্রকৃতির এই স্বস্তি মুরগির দামে বাড়িয়েছে অস্বস্তি। খামারিরা মুরগি ধরে রাখায় প্রায় রেকর্ড দামে বিক্রি হচ্ছে ব্রয়লার ও সোনালিকা মুরগি। গত সপ্তাহে আমরা বেচছি আপনার ব্রয়লার 185 টাকা 90 টাকা, আর এই সপ্তাহে বেচতেছি আপনার 220 টাকা কেজি। সোনালি এখন 420 টাকা, আগে ছিল আপনার 370 টাকা কেজি। নতুন মাল আসবে, তারপরে যায় নিয়ন্ত্রণে আসবে বাজার, এছাড়া কোনো সম্ভব না। একই কারণ দেখিয়ে ডিমের দাম বাড়িয়েছেন বিক্রেতারাও। সপ্তাহের ব্যবধানে বাদামি ডিমে বেড়েছে 20 টাকা আর সাদা ডিমে 15 টাকা। গত সপ্তাহে 120 টাকা ছিল, 25 টাকা ছিল। এই সপ্তাহে হচ্ছে লাল ডিম 140 টাকা ডজন, সাদা ডিম ছিল 110 টাকা ডজন, সাদা ডিম হচ্ছে 125 টাকা ডজন। এদিকে বোরোর ভরা মৌসুমেও চালের দাম কমার আভাস নেই। বিক্রেতারা বলছেন, গেলবারের চেয়ে এবার চালের দাম কেজিতে প্রায় 10 টাকা বেশি। 28 সালে আমরা বিক্রি করছি 38 থেকে 40 টাকা, আর এইবারকে এখনো 28 সাল থেকে 50 থেকে 52 টাকা 28 সাল। মিনিকেটটা প্রতি বছর আমরা গত সিজনে আমরা বিক্রি করছি মনে করেন 58 থেকে 60 টাকা, আর মিনিকেটটা এখনো 66 থেকে 67 টাকা। কুরবানি ঈদকে সামনে রেখে আগে ভাগে বাড়ছে মশলার দাম। যে মিডিয়াম এলাচগুলো ছিল 1800-1700,
সেটা এখন 3500-3600 টাকা। লবঙ্গ ছিল কত 1050-11, সেটা এখন প্রায় 1700-1800 টাকা। এক মাসের বেশি সময় ধরে 40 থেকে 60 টাকায় বিক্রি হওয়া সবজির দাম বাড়তে শুরু করেছে। ভারতীয় পেঁয়াজ আমদানির পরও বেড়েছে দেশি পেঁয়াজের দর। পেঁপে 50 থেকে 60 টাকা, এই সপ্তাহে হলো আপনার 80 থেকে 90 টাকা। পেঁয়াজের দাম গত সপ্তাহে ছিল 65 টাকা, আর এই সপ্তাহে 75 টাকা। আদা গত সপ্তাহে ছিল 220, এই সপ্তাহে 240। বাজারে গরুর মাংস বিক্রি হচ্ছে 780 টাকায়, আর খাসির মাংসের কেজি 1200। সেলিম মালিক, RTV, ঢাকা। IMF এর প্রেসক্রিপশনে ক্রলিং পেগ পদ্ধতিতে ডলারের দাম 1 লাফে 60 টাকা বাড়িয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এ বিষয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন অর্থনীতিবিদরা। BIISS এর গবেষণা পরিচালক ডক্টর মাহফুজ কবির মনে করেন ডলারের দাম বাড়াতে ক্রলিং পেগ নীতি মানা হয়নি। অন্যদিকে সিপিডির গবেষণা পরিচালক ডক্টর গোলাম মোয়াজ্জেম জানান দাম বাড়ানোর পদ্ধতি ঠিকই আছে, তবে ডলারের দাম বাড়ানোতে নিত্যপণ্যের দাম আর এক দফা বৃদ্ধির আশঙ্কা করছেন তারা। দেখুন সেলিম মালিকের আরও একটি রিপোর্ট। চলমান রাশিয়া ইউক্রেন যুদ্ধের শুরুতে বিশ্বের জ্বালানি সহ নানা পণ্যের দাম বৃদ্ধির কারণে বাংলাদেশে শুরু হয় চরম ডলার সংকট। নানাভাবে টাকার মান ধরে রাখার চেষ্টা করা হলেও বেশি দিন তা ধোপে টেকেনি। খোলা বাজারে 85 টাকার ডলারের দাম উঠে যায় প্রায় 130 টাকা। এর মধ্যেও নানা কৌশলে সরকারিভাবে ডলারের দাম অনেকদিন 110 টাকা ধরে রেখেছিল বাংলাদেশ ব্যাংক। এবার তা বাজার ভিত্তি করার উদ্দেশ্যে ক্রলিং পেগ পদ্ধতিতে 60 টাকা বাড়িয়ে 117 টাকা নির্ধারণ করেছে সংস্থাটি। এইটা কিন্তু ক্রলিং পেগের উদ্দেশ্য নয়। উদ্দেশ্যটা হচ্ছে আস্তে আস্তে খুব ধীরে এবং খুব কম করে বিনিময় হার বাড়ানো। তো আমি মনে করি যে সেই পথে আসলে বাংলাদেশ ব্যাংক হাঁটেনি, এবং এইটা যে কাজটা করলো বাংলাদেশ ব্যাংক সেটা কিন্তু এক ধরনের রিভার্স ট্রিটমেন্ট তৈরি করতে পারে। অন্যদিকে ডক্টর গোলাম মোয়াজ্জেম মনে করেন দাম বাড়ানো ঠিক হয়েছে। 7 টাকা বরঞ্চ আমার কাছে মনে হয়েছে যে কমই বেড়েছে, কেননা আমাদের ব্যবসায়ীদের কোনো কোনো সময়ে 125 টাকা 128 টাকার রেটেও তাদেরকে ডলার বাজার থেকে ক্রয় করতে হয়েছে, এরকম শোনা যায়। সুতরাং সেদিক থেকে যতটুকু বেড়েছে এটা এক ধরনের মডারেট ইনক্রিজ। তো বলাই হয়েছে যেহেতু ক্রলিং পেগ, তার মানে হচ্ছে এটা এক ধরনের অন্তর্বর্তী ব্যবস্থা, ধীরে 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 এটা পরিবর্তন হবে। তবে এই দুই অর্থনীতিবিদ মনে করেন ডলারের দাম বৃদ্ধির ফলে বাড়বে আমদানি খরচ, বাড়বে পণ্যের দামও। আমদানিকৃত কাঁচামাল, খাদ্যদ্রব্যের আমদানি ব্যয়, এই যে সমস্ত জায়গায় সরকার ডিউটি ফ্রি দিচ্ছে না, ডিউটি দিতে হচ্ছে, সে সমস্ত জায়গায় তো এর একটা প্রভাব পড়বে। তার কারণ আমরা এখন যে উচ্চ মূল্যস্ফীতির মধ্যে ঢুকে গেছি, সেটা কিন্তু শুরু হয়েছে এই জ্বালানি পণ্যের দাম বৃদ্ধির মাধ্যমে, এবং এই এখন এই 110 থেকে 117 টাকা করার কারণে এই আমদানি করা সমস্ত জ্বালানি পণ্যের দাম বাড়বে, এই পেট্রোলিয়াম, গ্যাস থেকে শুরু করে সবকিছু। এদিকে ব্যাংক ঋণের সুদের হার বাজারে চাহিদার যোগানের উপর ছেড়ে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এতে সুদের হার বাড়বে আরেক দফা। বিনিয়োগ বাধাগ্রস্ত হওয়ার পাশাপাশি উৎপাদন খরচ বেড়ে যাবে বলে জানান অর্থনীতিবিদরা। বাংলাদেশ ব্যাংক একটা নীতি গ্রহণ করলে সেটা তারা বেশি দিন ধরে রাখতে পারে না, এইটাই হচ্ছে একটা বড় সমস্যা। সেলিম মালিক, RTV, ঢাকা। ভোটারদের ভয় পায় বিএনপি, সে কারণে নির্বাচনে আসে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বলেন বিএনপি জানে তারা নির্বাচনে জিততে পারবে না, সে কারণেই নির্বাচন বয়কট করে। বিএনপি নির্বাচন ঠেকাতে পারেনি বলে আবার আন্দোলনের নামে বিশৃঙ্খলা আর সন্ত্রাস সৃষ্টির পায়তারা করছে। এজন্য বিএনপিকে ডাবল শিক্ষা দেওয়ার হুঁশিয়ারি দেন দলের সাধারণ সম্পাদক। সাদিয়া কানিজের রিপোর্টে দেখুন বিস্তারিত। আওয়ামী লীগ নেতৃবৃন্দের সঙ্গে মহানগর উত্তর ও দক্ষিণ সহ সব সহযোগী সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদকদের নিয়ে যৌথ সভার আয়োজন করা হয়। এ সময় 17 মে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে কর্মসূচির বিষয়ে নেতাদের দিক নির্দেশনা দেন দলের সাধারণ সম্পাদক। কেন্দ্রীয় কর্মসূচির অনুসরণে নিজস্ব কর্মসূচি আপনারা প্রণয়ন করবেন। কাদের বলেন সে সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে না এলে এত উন্নয়ন সম্ভব হতো না। এত ষড়যন্ত্রের মধ্যেও প্রধানমন্ত্রী নির্বাচনের ধারাবাহিকতা বজায় রাখায় ভূয়সী প্রশংসা করেন তিনি। শেখ হাসিনা না এলে পদ্মা সেতু হতো না, মেট্রো রেল হতো না। বিএনপি এসব উন্নয়নের বিরোধিতা করে উল্লেখ করে কাদের বলেন বিএনপি মানেই সন্ত্রাস। নির্বাচন ঠেকাতে ব্যর্থ হয়ে বিএনপি আবারও আন্দোলনের নামে বিশৃঙ্খলার অপচেষ্টা করছে। তাদের ঠেকাতে আওয়ামী লীগ প্রস্তুত রয়েছে বলে জানান তিনি। বিএনপির সমাবেশ মানেই অগ্নি সন্ত্রাস, বিএনপির সমাবেশ মানে বিশৃঙ্খলা। আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে, সজাগ থাকতে হবে। সুযোগ পেলেই আবারও ফনা তুলে
রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস, জনগণের জানমালের ক্ষতি সাধন তারা করবে। পরাজয়ের ভয়ে বিএনপি নির্বাচনে আসে না বলেও মন্তব্য করেন কাদের। জিততে পারবে না, হেরে যাবে, এই ভয় থেকে তারা নির্বাচন বয়কট করে। তাদের দাবি দেওয়ার কোনো নৈতিক যৌক্তিক ভিত্তি নেই। উপজেলা নির্বাচনে আওয়ামী লীগ কোনো সংঘাতে জড়াবে না। সংঘাত এড়াতে সবাইকে প্রস্তুত থাকার আহ্বান জানান ওবায়দুল কাদের। কেন্দ্রীয় কর্মসূচির অনুসরণে নেত্রীর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে কর্মসূচি গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি। সাদিয়া কানিজ, RTV, ঢাকা। আওয়ামী লীগ সরকারের রিমোট কন্ট্রোল ভারতের হাতে, এমন মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র। আর দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করে বলেছেন, দেশের মানুষের জন্য নয়, নিজ আত্মীয় ও ভারতীয় ব্যবসায়ীদের জন্য কাজ করছেন আওয়ামী লীগ সভাপতি। শুক্রবার বিকেলে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর দক্ষিণের সমাবেশে এসব কথা বলেন তারা। রিপোর্ট করছেন জাহিদ রহমান। মা দিবস উপলক্ষে দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ কারাবন্দী নেতাকর্মীদের মুক্তির দাবিতে সমাবেশের আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। এতে রুহুল কবির রিজভী অভিযোগ করেন, ডলারের দাম বাড়িয়ে সাধারণ মানুষের জীবনযাত্রাকে আরো কষ্টে ঠেলে দিয়েছে সরকার। আপনি সচ্ছল করছেন তো ভারতের ব্যবসায়ীদেরকে, আপনার ঘনিষ্ঠ লোকদেরকে, তাদেরকে আপনি সচ্ছল করছেন, বাংলাদেশের মানুষকে তো আপনি সচ্ছল করছেন কোথায়? আর গয়েশ্বরচন্দ্র রায় বলেন, বিএনপির রিমোট কন্ট্রোল দলীয় চেয়ারপারসন ও ভারপ্রাপ্ত চেয়ারম্যানের হাতে। আপনার রিমোট কন্ট্রোলটা কোথায়? আপনার সরকারের রিমোট কন্ট্রোলটা কার হাতে? মোদির হাতে। বাংলাদেশকে আজকে কাটাতারে ঝুলছে। গতকালকে যে নির্বাচন হয়েছে, এই নির্বাচনে ভোটারের উপস্থিত যতটুকু 7ই জানুয়ারির থেকে সমাবেশ শেষে দক্ষিণের বিভিন্ন থানা ওয়ার্ডের মিছিল নাইটেঙ্গেল মোড় হয়ে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। জাহিদ রহমান, RTV, ঢাকা। অর্থনৈতিক সংকটের কারণে সরকার টিকবে কিনা তা নিয়ে শঙ্কা জানিয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক অবস্থান কর্মসূচিতে তিনি বলেন, বেগম খালেদা জিয়াকে মুক্তি দিলে সরকার সামাল দিতে পারবে না বলেই তাকে বন্দী রাখা হয়েছে। উপজেলা নির্বাচনে নজিরবিহীন কম ভোট প্রমাণ করে 7 জানুয়ারি নির্বাচনের মতো এ নির্বাচনেও সরকারকে প্রত্যাখ্যান করেছে জনগণ। মুক্তির দাবিতে সমাবেশের আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। সরকার বর্তমানে খুব গাজনি করে বেগম জিয়াকে জেলে আটকে রেখেছে। ওনার উপরে যে অন্যায়টা করা হচ্ছে, লক্ষ কোটি টাকা পাচার করে তাদের নামে একটা ইনভেস্টিগেশন হয় না, অথচ তাকে চিকিৎসা পর্যন্ত করতে দেওয়া হবে না। বেগম জিয়া পালিয়ে যাবেন। বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত পাইলট আসিম জাওয়াদকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। শুক্রবার বিকেলে মানিকগঞ্জ শহীদ মিরাজ তপন স্টেডিয়ামে তৃতীয় জানাজা শেষে শহরের শেওতা কবরস্থানে দাফন করা হয়। এ সময় স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পুরো এলাকা। মানিকগঞ্জ প্রতিনিধি জাহাঙ্গীর আলম বিশ্বাসের তথ্য ছবিতে ইমরুল কায়েসের রিপোর্ট। চট্টগ্রামের পতেঙ্গায় বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত পাইলট আসিম জাওয়াদকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। শুক্রবার বিকালে মানিকগঞ্জ শহীদ মিরাজ তপন স্টেডিয়ামে তৃতীয় জানাজা শেষে শেওতা কবরস্থানে সমাহিত করা হয়। এর আগে চট্টগ্রাম থেকে হেলিকপ্টার যোগে ঢাকায় বিমান বাহিনীর সদর দপ্তরে আনা হয় আসিম জাওয়াদের মরদেহ। সেখানে দ্বিতীয় জানাজা শেষে হেলিকপ্টারে মরদেহ মানিকগঞ্জে নেওয়া হয়। এ সময় আত্মীয় স্বজন সহ নানা শ্রেণী পেশার মানুষ শেষবারের মতো দেখতে ভিড় করেন। এদিকে একমাত্র ছেলে হারিয়ে পাগলপ্রায় মা নীলুফা খানম ও বাবা মোহাম্মদ আমানুল্লাহ। ছেলের রেখে যাওয়া স্ত্রী ও 2 সন্তান এখন বাবা মায়ের আমানত।
গেল বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম বন্দরের পতেঙ্গা কন্টেনার টার্মিনাল এলাকায় কর্ণফুলী নদীতে বিমান বাহিনীর ইয়াক 130 প্রশিক্ষণ যুদ্ধবিমান দুর্ঘটনায় প্রাণ হারান স্কোয়াড্রন লিডার মোহাম্মদ আসিম জাওয়াদ রিফাত। রাতে চট্টগ্রামে প্রথম জানাজা শেষে মরদেহ সদর দপ্তরে পাঠানো হয়। ইমরুল কায়েস, RTV। চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে আসা এয়ার অ্যারাবিয়ার একটি ফ্লাইট অল্পের জন্য রক্ষা পেল। অবতরণের সময় হাইড্রোলিক প্রেশার সিস্টেম বিকল হয়ে রানওয়েতে আটকা পড়ে বিমানটি। সকাল 8:50 শারজাহ থেকে 191 জন যাত্রী নিয়ে শাহ আমানত বিমানবন্দরে নামে বিমানটি। চট্টগ্রাম বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তসলিম আহমেদ জানান, হাইড্রোলিক প্রেশার সিস্টেমে সমস্যা দেখা দিলেও পাইলট দক্ষতার পরিচয় দেন। বাংলাদেশের মতো সম্প্রীতির দেশ পৃথিবীর কোথাও নেই, এমন মন্তব্য করে স্বাস্থ্যমন্ত্রী সামন্ত লাল সেন বলেছেন তিনি তার দায়িত্ব সঠিকভাবে পালনের চেষ্টা করে যাবেন। শুক্রবার দুপুরে রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে মহানগর সার্বজনীন পূজা কমিটির দ্বিবার্ষিক সম্মেলনে এসব কথা বলেন তিনি। এ সময় ঢাকেশ্বরী মন্দিরে ফ্রি হেলথ ক্যাম্প চালু করার আশ্বাস দেন স্বাস্থ্যমন্ত্রী। আগামী দিনে সংস্কৃতিতে আরও বেশি শ্রম ও মেধা বিনিয়োগ করতে হবে বলে মন্তব্য করেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে 3 দিনব্যাপী জাতীয় রবীন্দ্রসঙ্গীত উৎসবের দ্বিতীয় দিনের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। বাংলাদেশ শিল্পকলা একাডেমির সহযোগিতায় বাংলাদেশ রবীন্দ্রসঙ্গীত শিল্পী সংস্থা জাতীয় রবীন্দ্রসঙ্গীত উৎসব আয়োজন করে। অনুষ্ঠানে বরেণ্য সঙ্গীত শিল্পী ইফফাত আরা দেওয়ানকে বাংলাদেশ রবীন্দ্রসঙ্গীত শিল্পী সংস্থা সম্মাননা 1431 প্রদান করা হয়। দাবি পূরণের আশ্বাসে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি স্থগিত করে কাজে ফেরার ঘোষণা দিয়েছে সারা দেশের 80টি পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা এবং কর্মচারীরা। শুক্রবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তারা। এ সময় কর্মকর্তারা জানান, চলমান আন্দোলন কর্মসূচি প্রধানমন্ত্রীর দৃষ্টিগোচর হওয়ায় তার নির্দেশনায় মন্ত্রণালয়ের দায়িত্বশীলরা দাবি দাওয়া নিয়ে আলোচনায় বসলে দাবি পূরণে যাচাই বাছাইয়ের জন্য মন্ত্রণালয় 2 সপ্তাহ সময় নিয়েছে। দাবি দাওয়া বাস্তবায়ন না হলে প্রয়োজনে আবারও কর্মবিরতি সহ কঠোর কর্মসূচিতে যাওয়ার ঘোষণা দেন কর্মকর্তারা। পানির অভাবে অস্তিত্ব সংকটে লালমনিরহাটের অন্তত 8টি ছোট নদী। সংশ্লিষ্টরা বলছে, সীমান্তে পানি বন্টন বৈষম্য, অপরিকল্পিত খনন ও জলবায়ু পরিবর্তন সহ নানা কারণে মরে গেছে নদী। এতে বিপাকে মৎস্যজীবীরা। লালমনিরহাট থেকে হাসানুল আজিজের তথ্য ছবিতে সায়েদ মাহমুদের রিপোর্টে থাকছে বিস্তারিত। নদী বয়ে যায় ঢেউয়ে ঢেউয়ে, কলকল শব্দে ছন্দে ছন্দে এগিয়ে যায় জেলেদের নৌকা। অথচ রত্নাই, স্বর্ণামতী, ত্রিমোহনী ও সতী সহ লালমনিরহাটের ছোট নদীগুলোকে এখন সাইনবোর্ড দিয়ে চেনাতে হয়, এখানে ঢেউ দূরে থাক, নেই পর্যাপ্ত পানি। স্থানীয়রা জানায়, একসময় এসব নদীতে থই থই পানি ছিল, ব্যবসা বাণিজ্য ছিল নদী কেন্দ্রিক, মৎস্য আহরণ করে জীবিকা নির্বাহ করত বহু মানুষ। নদীর পানিতে হতো তীরবর্তী জমির চাষাবাদ। মাছও নাই, পানিও নাই, এখন সবগুলা খরা মৌসুমের মতো পানি নাই, আবাদ হচ্ছে না। যেমন বিভিন্ন জায়গায় বাদ দিয়ে পানিগুলো তারা ডাইভারশন করে অন্যদিকে নিয়ে তারা চাষাবাদ করতেছে। আগে তো খুব গভীর ছিল, মনে মনে অনেক মাছ অনেক কিছু ছিল। নদী খননের কাজ করিয়া অর্ধেক করছে, অর্ধেক কাজ ছাড়ি গেছে, কিন্তু এক পাশে বাঁধিছে আর এক পাশে বাঁধে নাই। অপরিকল্পিত খনন, দখল দূষণ, অনাবৃষ্টি ও আন্তঃসীমান্ত নদীর পানি বন্টন বৈষম্যে নদী শুকিয়ে বিরানভূমি হয়ে গেছে, এমন মত বিশেষজ্ঞদের। ছোট ছোট নদীগুলোকে বাঁচিয়ে রাখা না গেলে অনেক জীববৈচিত্র্য ধ্বংসের মধ্যে চলে যাচ্ছে। আমরা দেখেছি বিভিন্ন সময় ছোট ছোট নদীগুলোর কিছু খনন হয়, সেগুলো এত অবৈজ্ঞানিক পদ্ধতিতে খনন হয় যে নদীগুলোর উপকারের চেয়ে যেন ক্ষতিই বেশি হয়। লালমনিরহাট জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, নদী দখলমুক্ত করতে তালিকা করা হচ্ছে, উদ্যোগ নেওয়া হয়েছে খননের। জেলা প্রশাসনের সাথে সমন্বয় করে আমরা 5টি নদী এবং আরও 6টি খাল খননের প্রস্তাবনা দিয়েছি। আমরা সেখানে ডিমার্কেশন করেছি, চিহ্নিত করেছি, এটা ঠিক আছে, কিন্তু লোকজন সেখানে ভুট্টা লাগিয়েছে। সীমানা নির্ধারণের কাজ চলমান রয়েছে, পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে ইতিমধ্যে বেশ কিছু দূর এগিয়ে গেছে এবং পাশাপাশি কারো দখলে নদী থাকলে সেই বিষয়ে তালিকাও তৈরি করা হচ্ছে। কার্যকর পদক্ষেপে নদীগুলোর প্রাণ ফিরিয়ে আনার দাবি লালমনিরহাটবাসীর।
সৈয়দ মাহমুদ, RTV। রাতের সংবাদে পর্যন্তই। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। মধ্যরাতের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।